যেই ঢাকা আলিয়া থেকে অনেক বড় বড় বুজুর্গ, অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় যুগ খ্যাত, জগৎ বিখ্যাত মনীষী বের হয়েছে। সে আলিয়া মাদ্রাসা আজকে দলীয়করণ, রাজনৈতিক সোয়ার কারণে ছাত্রদের ভিতরে মারামারি, কাটাকাটি, দৌড়াদৌড়ি, হল দখল, সিট বাণিজ্য, উস্তাদদের শরীরের উপর আঘাত করা। বদমাশগুলো কি স্টুডেন্ট? এরা কি ছাত্র? এরা ছাত্র নামের কলঙ্ক। প্রশাসন কি করেন? ছাত্র দল করুক, ছাত্র শিবির করুক, যারা উস্তাদের শরীরে হাত দিয়েছে, আমি তো মনে করি প্রকাশ্য ওদের হাতগুলো কুপিয়ে কেটে ফেলা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আধুনিক এবং দিনী শিক্ষার অনন্য মার্কাজ সরকারি আলিয়া মাদ্রাসা ঢাকা, যেটি বকশীবাজারে অবস্থিত। এই মাদ্রাসা থেকে লাখো আলেম তৈরি হয়েছে, যারা একদিকে যেমন দিনের তালিম তরবিয়াত খেদমতে নিজেদেরকে আত্মনিয়োগ করেছেন, অপরদিকে জাগতিক ইলেম বা জ্ঞান থাকার কারণে তারা বাংলাদেশকে বিশ্বের বুকে খুব বেশি দারুণভাবে উপস্থাপনী দিয়েছেন। এমন একটি আধুনিকায়ন স্বনির্ভর দেশ ও জাতি গঠনের মাদ্রাসার নাম হলো সরকারি আলিয়া মাদ্রাসা ঢাকা। আমি নিজেও ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র। আমি আমার প্রথম কামিল তাফসির এটি ঢাকা আলিয়া থেকে করেছি, আলহামদুলিল্লাহ। ঢাকা আলিয়ার অনেক উস্তাদদের সংস্পর্শে গিয়ে ইলেম নেওয়া এবং উস্তাদদের সহবতে থাকার, উস্তাদদের খেদমত করার সুযোগ আমার হয়েছে, আলহামদুলিল্লাহ। সম্প্রতি ঢাকা আলিয়ায় এমন একটি ঘটনা ঘটে গিয়েছে যেটি কোনোভাবেই মেনে নেবার মতো না। যেখান থেকে আলেম বের হতো, সেখান থেকে এখন সন্তারাস বের হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলিয়ার আলেম ওলামারা শুনুন, খুব দরদ নিয়ে কথাগুলো বলতেছি। আমি আলিয়া ব্যাকগ্রাউন্ডের একজন আলেম। আজ বাংলাদেশের অনেক মাহফিলে নিজেকে আলিয়ার আলেম হিসাবে পরিচয় দিতে লজ্জাবোধ হয়, কারণ আলিয়ার পড়ালেখা থেকে শুরু করে আমল আকলাক, ছাত্রছাত্রীদের নীতি নৈতিকতা, সহশিক্ষার কারণে অনেক জায়গাতে এখন কেন জানি মানুষ নাম দিয়েছে ওইটা তো আলিয়া মাদ্রাসা না, ওইটা প্রেমের মাদ্রাসা। নাউজবিল্লাহি মিন যালিক। যে আলিয়া মাদ্রাসা থেকে আলেম তৈরি হতো, বুজুর্গানের দিন বের হতো, যে আলিয়া মাদ্রাসার আলেমরা দেশ এবং জাতির নেতৃত্ব দিত, কিন্তু সেই আলিয়া মাদ্রাসা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবার পিছনে মূল কারণ হচ্ছে আলেম ওলামা। আলিয়াতে যারা চাকরি করেন, আপনি আপনার প্রতিষ্ঠানকে সেইভাবে সুন্নাতে নববীর আদলে গড়ে তুলুন। আপনি ইলমের জায়গাতে খুব বেশি শক্ত হয়ে যান, কারণ আপনি উস্তাজ। আপনার থেকে এলেম নেওয়ার জন্য ছাত্ররা এখানে এসেছেন। আপনি এলেম প্রোভাইড করবেন, কিন্তু আপনি কি করছেন? মাস শেষে বেতন নিচ্ছেন, কিন্তু আপনার স্টুডেন্ট যতটুকু এলেম পাওয়ার দরকার আপনার থেকে পাচ্ছে না। এই জায়গাতে আপনি ছাত্রের প্রতি জুলুম করতেছেন। কেয়ামতে আপনি জালেমের কাঠগড়ায় দাঁড়াবেন, আর ছাত্রদের হক নষ্ট করার কারণে আপনি আল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবেন সেই চিন্তা করেন। একজন দাখিলের স্টুডেন্ট, যেখানে কোরআন সাবজেক্ট রয়েছে, হাদিস রয়েছে, ফিক রয়েছে, আরবি সাহিত্য রয়েছে, আরবি ব্যাকরণ রয়েছে, ইসলামের ইতিহাস রয়েছে, প্রত্যেকটি সাবজেক্টে আরবি আছে, এবারত আছে। এই এবারতগুলো পড়তে হয়, কিন্তু অনেক দাখিল পড়ুয়া স্টুডেন্ট যারা আল্লাহর কোরআনটা দেখে দেখে তিলাওয়াত করতে পারে না। কিন্তু অনেক মুজাব্বিদকারী রয়েছেন, অনেক কোরআনের টিচার রয়েছেন, অনেক মুহাদ্দিস রয়েছেন, মুফাসসির রয়েছেন। আলিয়া মাদ্রাসার উস্তাদদের কি হলো? আপনার সন্তানগুলো আজকে আলেম না হয়ে, আপনার ছাত্ররা আজকে আলেম না হয়ে সন্তারাস হচ্ছে, চাঁদাবাজ হচ্ছে, দুর্নীতিবাদ হয়ে যাচ্ছে। দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য কি আপনার প্রতিষ্ঠানে এই সন্তানগুলো গিয়েছে? উস্তাদদের অনেক বড় ভুল আছে। আমি মনে করি আলিয়া মাদ্রাসার উস্তাদদের আরও কঠিন হতে হবে, আরও কঠোর হতে হবে, আরও শক্ত হতে হবে। কঠিন ভূমিকায় যদি অবস্থান করতে পারেন, তাহলে আলিয়া মাদ্রাসা তার হারানো সেই সুদিন ফিরে পাবে। যেই ঢাকা আলিয়া থেকে অনেক বড় বড় বুজুর্গ, অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় যুগ খ্যাত, জগৎ বিখ্যাত মনীষী বের হয়েছে। সে আলিয়া মাদ্রাসা আজকে দলীয়করণ, রাজনৈতিক সোয়ার কারণে ছাত্রদের ভিতরে মারামারি, কাটাকাটি, দৌড়াদৌড়ি, হল দখল, সিট বাণিজ্য, উস্তাদদের শরীরের উপর আঘাত করা। বদমাশগুলো কি স্টুডেন্ট? এরা কি ছাত্র? এরা ছাত্র নামের কলঙ্ক। প্রশাসন কি করেন? ছাত্র দল করুক, ছাত্র শিবির করুক, যারা উস্তাদের শরীরে হাত দিয়েছে, আমি তো মনে করি প্রকাশ্য ওদের হাতগুলো কুপিয়ে কেটে ফেলা দরকার। প্রফেসর ওবাইদুল হক হাফেজাহুল্লাহ জাইয়েদ আলেমে দিন, সাদা মাঠা একজন মানুষ, উনি আমার সরাসরি উস্তাজ, যিনি আমাকে বুখারি সবক দিয়েছেন। আল্লাহু আকবার। চিন্তা করেন, আমি তার থেকে সবক নিয়েছি, আমি তার কাছে কিতাব পড়েছি, তিনি আমাকে অনেক পরামর্শ দিয়েছেন। আমাদের সর্বশেষ ফেয়ার অয়েলের সময় তিনি আমার মাথার মধ্যে পাগড়ি পরিয়ে দিয়েছেন, আমার শরীরের মধ্যে তিনি আবায়া পরিয়ে দিয়েছেন। সেই বড় মাপের এবং উচ্চ মানের একজন জাইয়েদ আলেমে দিনের শরীরের উপরে যারা আঘাত করেছে, ধিক তোদের জন্য।
তোদের এহকাল চলে যাবে, পরকাল চলে যাবে। ভিক্ষা চাইলে মানুষ তোদেরকে ভিক্ষা দেবে না, কারণ যে উস্তাদ মা বাবার পর অবস্থান, সেই উস্তাদের শরীরের মধ্যে তোর আঘাত করেছিস, তার মাথা জখম করেছে, 12টা সেলাই দেওয়া লেগেছে। কোন দেশে আছি আমরা? এরপরে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম, ছাত্র দল এবং ছাত্র শিবির দুই পক্ষের ভিতরে এখানে দ্বন্দ্ব। হল প্রশাসন আছে, মাদ্রাসার যেই সুপ্রিম প্রশাসনিক যেই অবকাঠামো ব্যবস্থাপনা আছে, তারা মিলিয়ে হয়তো প্রশাসনের সহায়তা নিয়ে তারা এটাকে ঠিক করতে পারতেন বা সেই দিকেই তারা যেতেন। কিন্তু দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেলাম যে নতুন হেলমেট বাহিনীর আগমন। ছাত্রলীগ হেলমেট বাহিনী হিসেবে জাতির সামনে চিহ্নিত এবং স্বীকৃত ছিল, কিন্তু এখন আমরা দেখতেছি যে নতুন হেলমেট বাহিনী, তারা আদু ভাই, বয়স 40, 45, 42, এরা আসছে ছাত্র হিসাবে পরিচয় দিয়ে শহীদি কাফেলা ছাত্র শিবিরকে পরাস্ত করতে। এক একটা শিবির ধরে ধরে নাস্তা কর। এগুলো কি মানুষ নাকি জানোয়ার? মানুষ খায় তো জানোয়ারে, মানুষ তো মানুষ খেতে পারে না। আজ যারা শিবিরের মতো বিচক্ষণ, মেধাবী, দূরদর্শী এবং জাতি গঠনের জন্য ভূমিকা পালন করার মতো যোগ্য ছাত্র শিবিরের সাথীদেরকে যারা অন্যায়ভাবে আঘাত করেছে, তাদের প্রতি যারা আক্রমণ করেছে এবং তাদেরকে ধরে ধরে যারা নাস্তা করতে চায়, ওরা মানুষ না, ওরা জানোয়ার। তবে হ্যাঁ, শিবিরের ভাইদের ভিতরেও যদি কেউ অন্যায় করে থাকে, প্রশাসন টিম গঠন করুন, আইডেন্টিফাই করুন, ছাত্র দল হোক কিংবা ছাত্র শিবির হোক, যারা এই নেক্কারজনক ঘটনার সাথে জড়িত, যারা অন্যায়ভাবে ঢাকা আলিয়ার ক্যাম্পাসকে, ঢাকা আলিয়ার ছাত্রাবাসকে রণক্ষেত্রে পরিণত করেছে, তাদেরকে ধরে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি বাস্তবায়ন করা দরকার। কারণ আমরা ঢাকা আলিয়াকে ভালোবাসি, আমরা ছাত্র শিবিরকে ভালোবাসি। ছাত্রদলের ভাইয়েরা তো আমাদের প্রতিপক্ষ না, তারা আমাদের বন্ধু, তারা আমাদের ছোট ভাই, তারা আমাদের ভাই। কারণ স্বৈর শাসক তাড়ানোর সময় এই ছাত্র শিবির, ছাত্রদল, হিজবুল্লাহ, ছাত্র সেনা, কওমি আলিয়া সব ভেদাভেদ ভুলে কলেজ, ইউনিভার্সিটি সবাই মিলে একত্রে স্লোগান দিয়েছিল, স্বৈর শাসক মুক্ত একটি বাংলাদেশ চাই। স্বৈর শাসক মুক্ত বাংলাদেশ পাবার পরে এখন আবার ক্ষমতার দাপটে আমরা নিজেরা স্বৈর শাসক হয়ে যাচ্ছি কিনা একবার চিন্তা করুন। জালেমের ভূমিকায় থাকবেন না, কারণ জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। আর জুলমু জুলমা তুই ইয়াউমাল কিয়ামাম, জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে দেখা দেবে। আমি বিনয়ের সাথে আরজ করব ওই ভাইদেরকে যারা ঢাকা আলিয়ার মতো পবিত্র এই প্রতিষ্ঠানকে, দিনের অনন্য এই মার্কাজকে যারা অপবিত্র করার জন্য যারা এখানে কালিমার লেপট দিয়েছেন, আমি তাদেরকে বলবো বিনয়ের সাথে, ভাই এগুলো বন্ধ করুন। আপনারা স্টুডেন্ট, আপনারা পড়ালেখা করবেন, আপনাদের কাজ পড়ালেখা করা, দখল বাণিজ্য না, ক্যাম্পাস দখল না, সিট ব্যবসা না, বরং আপনি গিয়েছেন আলেম হওয়ার জন্য। প্রফেসর অবাইদুল হক হাফিজাহুল্লাহ কোন মাপের এক উস্তাজ, আমি আপনাদেরকে বলি, যেহেতু ঢাকা আলিয়া থেকে আমি 2বার কামেল করেছি, সেক্ষেত্রে ঢাকা আলিয়ার ব্যাপারে আমি যথেষ্ট অবগত। ইতিপূর্বে একটা সময় ছিল স্বৈর শাসকের আমলে ঢাকা আলিয়ার ছাত্রাবাসে ঢোকা যেত না, সেখানে গিয়ে আমরা জোর আওয়াজ করে কোনো কথা বলতে পারিনি, এবং স্টুডেন্ট যারা ছিল তারা দলের পাওয়ারিটি দেখাতে গিয়ে নকল পর্যন্ত করেছে। কিন্তু প্রফেসর অবাইদুল হক হাফিজাহুল্লাহ আমার সরাসরি উস্তাদ যেদিন থেকে দায়িত্ব নিলেন, তিনি বললেন এখানে ছাত্র থাকবে, আমি থাকব, সন্ত্রাস থাকলে সেখানে আমি থাকব না। হয়তো ছাত্রগুলো সন্ত্রাসী মনোভাব থাকলে এইগুলো ছাত্র হবে, নতুবা এগুলোর টিসি দিয়ে বের করে দেওয়া হবে। চিন্তা করছেন? ঢাকা আলী এখন নকল মুক্ত একটি পরিবেশে পরীক্ষা হয়। আমি সর্বশেষ কামেলের ফিক পরীক্ষা দিলাম ঢাকা আলিয়া থেকে, সেখানে আমি দেখেছি নকল মুক্ত একটি পরীক্ষা হচ্ছে এবং ছাত্রী ভাই বোন সকলেই নির্বিঘ্নে খুব আন্তরিকতার সাথে তারা ঢাকা আলিয়াতে পরীক্ষা দিয়ে যাচ্ছে। আমার খুব ভালো লেগেছে, কারণ আমার যতটুকু মনে পড়ে, আমার একেবারে আলিয়া মাদ্রাসার শুরু থেকে আজ পর্যন্ত কোনো ক্লাসে আমি নকল করেছি এরকমটা আমার মনে পড়ে না। কারণ আমি নকল করে পাশ করিনি, আমি নকল করে আমার সার্টিফিকেটকে নোংরা করতে চাইনি, আমি নকল করে আমার এলেমকে আমি অপবিত্র করতে চাইনি। কারণ আমি যেটা পেরেছি ওইটা লিখেছি, যেটা পারিনি সেটা রেখে দিয়েছি। এরপর আলহামদুলিল্লাহ কামিল অল ফার্স্ট ক্লাস, আল্লাহ শুক্রিয়া। কারণ ছাত্ররা যদি পড়ালেখার জন্য মাদ্রাসায় যায়, ওরা হয় আলেম, আর যারা দখল বাণিজ্য, সিট বরাদ্দ কিংবা হল দখলের চিন্তায় যায়, ওরা তো ছাত্র হয় না, ওরা হয় সন্ত্রাসী। ঢাকা আলিয়ার ছাত্র
আমি আপনাদেরকে বলবো, কে ছাত্র শিবির, কে ছাত্র দল, আপনারা সন্ত্রাসী হবেন না, ছাত্র হবেন, এর সিদ্ধান্ত আপনার। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনাকে নিয়ে আমরা অনেক বড় স্বপ্ন দেখেছিলাম যে আপনি ক্ষমতা পাওয়ার পরে দেশকে ভিন্নতায় সাজাবেন। কারণ আপনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন, লন্ডনের কালচার আপনি অনেক কিছু শিখেছেন। সেখান থেকে এসে যদি আপনি সেই বিষয়গুলো আমার বাংলাদেশে অ্যাপ্লাই করতেন, হয়তো অনেকটাই স্বাবলম্বীকরণ এবং পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের একটি জায়গাতে আসতো। কিন্তু আমার মনে হচ্ছে আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন। অনেকে আপনাকে অযোগ্য বলে একটা স্বীকৃতি দিয়ে দিচ্ছেন, কারণ আপনার শরীরের ভিতর কিন্তু বেগম জিয়ার রক্ত, শহীদ জিয়ার রক্ত। আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। আপনি আপসীন দেশ নেত্রী, কারা নির্যাতিতা এক মহিয়সী মা বেগম খালেদা জিয়ার সন্তান। আপনার মা কিন্তু স্বৈর শাসকের সাথে আপোষ করে নাই, দেশ ছেড়ে আপনার মা পালিয়ে যায় নাই, নেতাকর্মীকে ছেড়ে আপনার মা কোনো জায়গা আশ্রয় নেই নেই, নেতাকর্মীদের সাথেই ছিলেন। এমন কোনো কাজ করবেন না যাতে করে আপনাকে স্বৈর শাসকের মতো আবার দেশ ছাড়া হতে হয়। কারণ আপনি দেশপ্রেমিক মা বাবার সন্তান, আপনিও দেশপ্রেমের শপথ নিয়ে দায়িত্ব হাতে নিয়েছেন। কিন্তু আপনার ডানে বামে সামনে পিছনে থাকা কিছু চাটার দল চেটে চেটে আপনাকে শেষ করে দিবে, কিন্তু পরবর্তীতে এর ভোগ আপনাকে পোহাতে হবে। আমি ছাত্রদলের এই যে এক ভাই আছে নয়ন ভাই, নয়ন ভাইকে আমি বলবো, ভাই 17 বছর আপনার অবস্থা কী ছিল, এখন আপনি কোন অবস্থানে আসছেন? দাড়িও বড় ছিল, সেটা কামায়া ফেলছেন। কারণ অধপতনের জায়গাটা আপনি চিন্তা করেন। অর্থ সম্পদ এগুলো দিয়ে অনেক ভালো থাকা যায় না, ভালো থাকা যায় ভালো মানুষ হয়ে। আমি মনে করি ছাত্র দল কিংবা ছাত্র শিবিরের ভাইদের মধ্যে যেই উত্তেজনাপূর্ণ একটি অবস্থা ঢাকা আলিয়ায় বিরাজমান, অচিরেই এটা সমাধানের একটি জায়গাতে আসবে। আবার ঢাকা আলিয়ার প্রাণ ফিরে পাবে। আমরা ঢাকা আলিয়াতে গিয়ে পরিচয় দিতে পারবো আমরা ঢাকা আলিয়ার গর্বিত সন্তান। এবং আলিয়া মাদ্রাসার আলেম ওলামা আপনার ছাত্রদেরকে আপনারা দিন শিখান, এলেম শেখান, কোনোভাবেই যেন তারা অমানুষ না হয়, মানুষ হয়। আর মানুষ গড়ার কারিগর হিসাবে আপনারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে উত্তম জাযা পান, সেই কামনা করছি। আল্লাহ আমাদেরকে ভালো রাখুন, রহম করুন। আমাদের দেশের উপরে আল্লাহ রব্বুল আলামিন রহম দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।